সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটি আসলে অন্য ৮-১০টা ইউনিভার্সিটির মতন নয়। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধুমাত্র নারীদের জন্যই করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে নারীদেরকে সম্পৃক্ত করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত করার একটা যাত্রাই এই সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটির মাধ্যমে শুরু হয়েছে। আমরা জানি যে মাঝখানে এই ইউনিভার্সিটি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে, আবার দেখতে ভালো লাগছে যে এই প্রতিকূলতাকে জয় করে আপনাদের যাত্রা অব্যাহত রেখেছেন এবং যাত্রা আরো বেশি দৃঢ় করেছেন। বাংলাদেশে আমার জানা মতে আরেকটা নারীদের ইউনিভার্সিটি আছে টোটালি শুধুমাত্র ওমেনদের জন্য। তো আসলে এটা খুবই জরুরি, কারণ আমি যখন কাজ করেছি, এখনো করছি, আমি দেখতাম যে আমাদের এনজিও সেক্টরে অনেক নারী এক পর্যায়ে চাকরি ছেড়ে দেন, কাজ ছেড়ে দেন। কারণ হচ্ছে বাচ্চা বাসায় রেখে মার পক্ষে আর কাজ করা সম্ভব হয় না। কিন্তু একটু যদি সহযোগিতা পাওয়া যায় প্রতিষ্ঠানগুলোর, যেমন ধরেন মাদেরকে যদি তাদের সন্তানকে নিয়ে আসার সুবিধা সৃষ্টি করে দেয়, তাহলে কিন্তু আজকে এই বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যতজন শিক্ষার্থী পাশ করে যাবেন তারা সকলেই কর্মক্ষেত্রে সামাজিক যে প্রতিবন্ধকতা এইটা মোকাবেলা করতে এক ধাপ এগিয়ে যাবেন। আমাদের অনেক বড় বড় ব্যাংক আছে, অনেক বড় বড় সরকারি প্রতিষ্ঠান আছে, বড় মাঝারি ছোট সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান আছে। আমাদের এই যে গণমাধ্যম থেকে অনেক কর্মীরা এসছেন, অনেক বড় বড় মিডিয়া হাউস আছে, সেখানে শুধু একটা ছোট্ট ঘর আর ওই অনুমতিটুকুন যে মা তার সন্তানকে নিয়ে আসতে পারবে, এইটুকুন যদি করা যায়, অনেক নারী কিন্তু কর্মক্ষেত্রে যে একটা সামাজিক প্রতিবন্ধকতা সেটা থেকে উঠে আসতে পারে। কাজে আমরা সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটির মাধ্যমে নারী শিক্ষায় এক ধাপ এগিয়েছি, কিন্তু এই এক ধাপ এগোনোটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমাজের অন্যান্য জায়গায় যে আরো পরিবর্তন করা দরকার, সেই পরিবর্তনের দিকে মনোযোগী হব আশা করি। আপনাদের আজকে একটা বিশেষ দিন, আপনারা একটা স্নাতকের আনুষ্ঠানিক ডিগ্রি পাবেন, আপনাদেরকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। কিন্তু দেখেন, এই দিনটায় আমাদের কিছু প্রত্যয় নিজের মধ্যে আনার দরকার আছে। একটা সার্টিফিকেট খুব বেশি অর্থ বহন করে না যদি যে শিক্ষাটা আমরা পেলাম এই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে আমরা কাজে না লাগাই। তো আমি অবশ্যই আশা করব যে যে সার্টিফিকেটটা আজকে আপনারা পাবেন, এই সার্টিফিকেটটার অন্তর্নিহিত যে মূল্য সেটাকেই আসলে আপনারা ধারণ করবেন এবং জীবনে যত পথে এগিয়ে যান না কেন, শিক্ষাটাকে আসলে অস্থিমজ্জাগত করা এবং সমাজের পরিবর্তনের জন্য, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পরিবর্তনের জন্য এবং আমার ক্ষেত্র থেকে আমি বলবো পরিবেশের উন্নয়নের জন্য কিছুটা হলেও কাজ করবেন। আপনারা শিক্ষিত জনগোষ্ঠী, ফলে সমাজ গঠনে আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা সত্যটা কি, প্রকৃত তথ্যটা কি, ন্যায় কি, কখন ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে, ন্যায়ের জন্য একটা অঙ্গীকার, সমাজ আর পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য একটা অঙ্গীকার নিয়ে কাজ করবেন আশা করি। আমার এই লিখিত বক্তব্য থেকে আমি শুধু একটা লাইন পড়ি, যে সমাবর্তনের মুহূর্তে শুধু নিজের জন্য নয়, গোটা সমাজ ও পৃথিবীর জন্য কাজ করতে আসলে আপনাদেরকে আহ্বান জানাই। কারণ আপনি কখনোই ভালো থাকবেন না সমাজ ভালো না থাকলে। কোনোভাবেই যদি সমাজ ভালো না থাকে, আপনার অঢেল সম্পত্তি, অনেক শিক্ষা, অনেক দীক্ষা, কিন্তু এটা কখনোই কাজে লাগবে না যদি সমাজটা বৈরী হয়। যদি সমাজকে অনুকূলে আনবার যে চ্যালেঞ্জ, বিশেষ করে নারীদের জন্য, সেই চ্যালেঞ্জটাকে কিন্তু গ্রহণ করতে হবে। এখান থেকে পিছপা হবার কোনো সুযোগ নেই, কারণ আপনার জানতে হবে আপনি যা বলেন তা সঠিক, আপনি যা বলেন তা সত্য। সুতরাং অনেক, আমাদের বাংলায় একটা প্রতিবাদ আছে, যত গর্জে তত বর্ষে না। মিথ্যা বা অসত্য তার গর্জন অনেক বেশি হয়, কিন্তু তার বর্ষণ বেশি হয় না। বরং আমরা যারা সত্যিকার অর্থে একটা মূল্যবোধকে ধারণ করি, মূল্যবোধকে কেন্দ্র করে শিক্ষা গ্রহণ করেছি, আমাদের নিজেদের মধ্যে যদি আমরা ঐক্য গড়ে তুলি, তাহলে ওই গর্জনটাকেও কিন্তু আমরা ম্লান করে দিতে পারবো। আমি সবসময় একটা কথা বলি যে সমাবর্তন অনুষ্ঠানগুলোতে আসতে দুটো কারণে ভালো লাগে। একটা কারণ হচ্ছে যে সুন্দর একটা গাউন পরা যায়, এরকম একটা টুপি পরা যায়, আমাদের সময় তো আমরা এগুলো পরতে পারিনি।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছি, বলা হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু সেখানে এসব সুযোগ ছিল না। তো আপনাদের এখানে আসলে আপনাদের সাথে সাথে আমরাও একটু পড়ে ফেলি, এটা ভালো লাগে। আরেকটা যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে আপনাদের শিক্ষা জীবন শেষ, এখন কাজের জীবনে শুরু। এখন দেশ গড়ার কাজটা আপনাদেরকে দিয়ে শুরু হবে। এই সময় আমি যে সেক্টরে কাজ করি সেই সেক্টরের মূল্যবোধগত কিছু কথা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনাটা করব। আমরা আসলে পাশ করে কি চাই? সকলেই কর্পোরেট হাউসে একটা কাজ চাই। আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সে মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সেখানে দেখি অনেকে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে রিটেন ভাইভায় পাশ করেছেন, কিন্তু একটা বিশেষ স্ক্রুটিনিতে তাদের মধ্যে কেউ কেউ আটকে গেছেন। তো স্ক্রুটিনির ফাইলটা যখন আমি দেখছি তখন দেখি যে ওখানে ধরেন 10 জন আটকে গেছে, তার মধ্যে 7 জনই অন্য কোথাও না কোথাও কাজ করছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই পানি উন্নয়ন বোর্ডেই কাজ করতে হবে, এইটা কেন? আপনারা তো অন্য যেখানে কাজ করছেন সেটাও সরকারি কাজ, তো এইখানে কেন কাজটা করতে চাচ্ছেন? উত্তরটা আসলে খুব একটা আশাব্যঞ্জক না। সেজন্যই মনে করি যে চাকরিটা, পড়ালেখাটা শেষ করে যখন চাকরিতে যাবেন ভাবেন, তখন যদি মনেই করে রাখেন যে আমি এই কয়টা সংস্থায় যাব, কারণ এগুলোতে গেলে আমার একটা গাড়ি হয়ে যাবে, আমার একটা বাড়ি হয়ে যাবে, আমি ঢাকায় একটা প্লট কিনে ফেলতে পারবো, এটাই হচ্ছে জীবনের জন্য আমার একটা লক্ষ্যমাত্রা, তাহলে শিক্ষার যে অন্তর্নিহিত মূল্যবোধ সেটা কিন্তু আসলে আমরা ধারণ করলাম না। আমি অনেক তরুণকে চিনি, আসলে আপনাদেরকেই তো চিনি। আজকে যে এই পরিবর্তিত পরিস্থিতি, যে পরিবর্তিত পরিস্থিতিতে আমি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, আমরা অনেকে পেয়েছি, এটা কেন পেয়েছি? কারণ এই দেশের তরুণীরা, শিক্ষার্থীরা একটা চরম আত্মত্যাগ করেছে। এই আত্মত্যাগটা কেন করেছে? তারা করেছে দেশটা যেভাবে চলছে সেভাবে চলাটাকে তারা উচিত মনে করছে না, তারা ন্যায় মনে করছে না, ন্যায্য মনে করছে না। সেই ব্যবস্থাটা ভেঙে দিয়ে নতুন একটা ব্যবস্থা তারা গড়তে চাচ্ছে, এই জন্যই তো এই আত্মত্যাগ। ফলে আপনাদের পরিবর্তন এনে দেওয়ার জন্য যে চরম আত্মবিসর্জন, সেটাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে বলতে চাই, ওই আত্মবিসর্জনটাকেই ধারণ করে নিজেদের ক্যারিয়ার পাথের কথা ভাববেন। নিজেদের ক্যারিয়ার পাথের কথা যখন ব্যক্তিগতভাবে ভাববেন, তখন যদি ব্যক্তি স্বার্থটা, সমাজ স্বার্থ আর রাষ্ট্র স্বার্থ, যেগুলোর জন্য আপনারা চরম আত্মত্যাগ করেছিলেন, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে যে পরিবর্তনটা চান সেই পরিবর্তনটা হবে না। ইংরেজিতে একটা কথা আছে, তার বাংলাটা হলো, তুমি যেই পরিবর্তনটা চাও সেই পরিবর্তনটা তুমি আগে নিজে হও। তুমি নিজে সেই পরিবর্তনটা না হলে সমাজে তো সেই পরিবর্তনটা আসবে না। সেখান থেকে একটু শুরু করি যে আমরা যখন পরিবেশ আন্দোলন করি তখন অনেকেই মনে করতো যে পরিবেশ আন্দোলনটা হচ্ছে একটা খুবই রোম্যান্টিক আন্দোলন। মানুষ ধানমন্ডি লেকের ভিতর দিয়ে হেঁটে যাবে, বাড়িধারা লেকের ভিতর দিয়ে হেঁটে যাবে, ফুটপাথগুলো খুব সুন্দর থাকবে, সেখানে হকার থাকবে না, এটাই হচ্ছে পরিবেশ আন্দোলন। আসলে পরিবেশ আন্দোলন তার থেকে অনেক বেশি গভীরের একটা জিনিস। পরিবেশ আন্দোলন হচ্ছে কৃষকের কৃষি জমি রক্ষার অধিকার। পরিবেশ আন্দোলন হচ্ছে জলাশয় ভরাটকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রতিবাদ করার আন্দোলন। পরিবেশ আন্দোলন হচ্ছে প্রথাগত বনবাসীদের বনের উপর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। পরিবেশ আন্দোলন হচ্ছে জীবাশ্ম জ্বালানি যারা উৎপাদন করে, যার জন্য পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে পৃথিবীর অস্তিত্বই সংকটের মুখে, সেই জীবাশ্ম জ্বালানি উত্তোলন এবং ব্যবহারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার আন্দোলন। এটা কোনোভাবেই একটা রোমান্টিক আন্দোলন না। পরিবেশ আন্দোলন হচ্ছে মানুষের জীবন এবং জীবিকার সাথে আন্দোলন, এবং এর সাথে সঙ্গত কারণেই নারীর অনেক সম্পর্ক রয়েছে। কয়েকটা উদাহরণ দিই। আপনি যখন বলেন আর দুইটা দেশে পৃথিবীকে বাবার সাথে তুলনা করে, আর বাকি সকল সভ্যতা পৃথিবীকে মার সাথে তুলনা করে, বলে মাদার আর্থ, বলে নদী মাতৃক বাংলাদেশ। নদী পিতৃক বাংলাদেশ কখনো শুনেন? যদি পানি খেতে যান, কখনো আমার কানে কখনো বাজে না যে আমরা বলেছি আব্বা একটু পানি দাও তো? সবসময় মাকে বলেছি মা একটু পানি দাও তো। যখন খিদা লাগে, সত্যি কথা, বাবাদেরকে আন্ডারমাইন করছি না, বাবারাই তো কষ্ট করে প্রথাগতভাবে
খাবারটা জোগাড় করেছেন, কিন্তু খাবার যখন ক্ষুধাটা লাগে তখন মাকে বলি, মা একটু ভাত দাও না। তো এই যে খাদ্যের সাথে, পানির সাথে, নদীর সাথে আমরা মাকে সম্পৃক্ত করি, তার কারণ হচ্ছে পরিবেশের সাথে মায়ের আর প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক আছে। আমরা খনার বচন শুনেছি না? ধারণা করা হয় খনা একজন নারী ছিলেন এবং তার প্রকৃতির অবজারভেশন এবং কোন মাসে কি হলে তার প্রভাব প্রকৃতিতে কি পড়বে, এটা তো আসলে এখনো এই জলবায়ু পরিবর্তনের যুগেও আনরিচেবল রয়ে গেছে। যদি এবার জুলাই আগস্টের আন্দোলনের দিকে তাকাই তাহলে দেখব নারী মুখগুলো কিভাবে সামনে থেকে পুরুষ মুখগুলোকে সুরক্ষা দিয়েছে। একটা সমাজ ব্যবস্থা যখন ন্যায্য এবং সাম্যভিত্তিক হবে তখন কিন্তু নারী এবং পুরুষের অবস্থানের মধ্যে সেরকম তারতম্য কোনোভাবেই রাখা যাবে না, কিন্তু সেই পথটা আমাদের জন্য কখনোই মসৃণ হবে না। যখন আমি একটা জলাশয়ের দখল নিয়ে আছি বা বন অঞ্চলে দখল নিয়ে আছি আর অন্য কেউ সেই দখল উচ্ছেদ করতে যাচ্ছে, দখল উচ্ছেদটাই সঠিক কাজ, তখন যে দখলদার সে তো সবসময়ই চেষ্টা করবে তার দখল বজিয়ে রাখবার জন্য যত রকম যুক্তি দেওয়া যায়, বল প্রয়োগ করা যায়, সিস্টেমকে ব্যবহার করা যায়, সেটাই করবে, তাই না? কাজে আপনার রেজিস্ট্যান্স আসবে, কিন্তু যেটা আমি বললাম যে রেজিস্ট্যান্স আসলেই পিছপা হয়ে যাওয়ার কিছু নাই। রেজিস্ট্যান্স আসলে আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে এবং তখন ব্যক্তি স্বার্থ, কে আগে কথা বললো, কে সামনের সারিতে বসলো, সেটা মাথায় না রেখে তখনই ব্যক্তি স্বার্থকে নিচে রেখে সমাজ স্বার্থ আর রাষ্ট্রের স্বার্থের কথাটা মাথায় আনতে হবে, যেটা আমরা জুলাই আগস্টে আপনাদের মধ্যে দেখেছি। আমাকে তো প্রতিনিয়ত বন খেকোদের মুখোমুখি হতে হয়, প্রতিনিয়ত নদী খেকোদের মুখোমুখি হতে হয়, কিন্তু দেখেন এখানে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাকেও ব্যক্তি স্বার্থের, সমষ্টি স্বার্থের বাইরে গিয়ে কাজ করতে হবে জাতির স্বার্থে। জাতির স্বার্থটা কেমন করে ডিফাইন্ড হবে, কেমন করে জাতির স্বার্থ আপনি সমুন্নত রাখবেন যদি নারীকে আর পুরুষকে, সমাজের জনগোষ্ঠীর অর্ধেককে আপনি আলাদা দৃষ্টিতে দেখেন। যাদের ক্ষমতায়নের দরকার নারীদের, কারণ তারা পিছিয়ে পড়েছে, তারা অনেক ক্ষেত্রে অনগ্রসর, আপনি তাদেরকে ক্ষমতায়িত না করে যাদের অলরেডি ক্ষমতা আছে তাদের কথাই যদি শোনেন, তাহলে তো সেই সিস্টেমে আপনি কখনো পরিবর্তন আনতে পারবেন না। ফলে নারীবাদ এবং পরিবেশ অধিকার এই দুটোর মধ্যে আমি খুব একটা তফাৎ দেখি না। আরেকটা সত্য কথা কি জানেন, আপনি যেই অধিকারের কথাই বলেন না কেন, সকল অধিকারের মূল্যবোধ কিন্তু এক। নারী অধিকার বলেন, শিশু অধিকার বলেন, পরিবেশের অধিকার বলেন, প্রকৃতির অধিকার বলেন, বনবাসীদের অধিকার বলেন, কৃষকের অধিকার বলেন, সব অধিকার যাত্রার মূল্যবোধ এক। সংবাদ মাধ্যমের অধিকার বলেন, এবং সেই অধিকারটা হচ্ছে যে আমরা বঞ্চনা শিকার হব না, আমরা ন্যায্যতা চাই, আমরা ন্যায় বিচার চাই। তো এই মূল্যবোধে কাজ করতে গেলে আমি তো নারীবাদের সাথে পরিবেশবাদের কোনো তফাৎ খুঁজে পাই না। আর নারীর সাথে পরিবেশের সম্পর্ক কতটা গভীর সেটা কিন্তু আমি প্রথমেই বলেছি। এবার আপনাদের কাছে কতগুলো অনুরোধ জানাই, কতগুলো বাস্তবতা তুলে ধরি। আমাদের দেশে যেভাবে করে কৃষি জমি নিশ্চিহ্ন হচ্ছে, আমাদের সরকারি প্রতিষ্ঠানরা বলছে এভাবে চলতে থাকলে 2050 সালের পরে বাংলাদেশে আর কোনো কৃষি জমি থাকবে না। পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির ফলে যেভাবে করে পৃথিবী উত্তপ্ত হয়ে পড়ছে, বিশেষজ্ঞরা বলছেন এভাবে উত্তপ্ত হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে 52টা দ্বীপরাষ্ট্র পৃথিবী থেকে হারিয়ে যাবে। বাংলাদেশের ম্যাপও আপনাকে ভিন্নভাবে আঁকতে হবে। আপনি যেভাবে আঁকছেন আর 10-20 বছর পরে আপনার সন্তানেরা সেভাবে আঁকবে না, কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে 21টা উপকূলীয় জেলা চলে যাবে হচ্ছে সমুদ্রপৃষ্ঠের নিচে, ফলে ওই জেলাগুলো বাংলাদেশের মানচিত্রে আর থাকবে না। কাজে আমরা যেটাকে উন্নয়ন বলি সেটা হচ্ছে আসলে একটা অনেক সময় আত্মহত্যার সামিল একটা বিষয়, কারণ আমরা নিজেদেরকে ধ্বংস করার প্রতিযোগিতায় মেতে আছি। পৃথিবীও আমাদেরকে দেওয়ার ক্ষমতার তার একটা সীমা আছে, কাজে আপনাকেও আপনার কনজামশনের সীমাটা টানতে হবে। সকাল এখন 11টাও বাজেনি, দেখেন আমরা এতগুলো আলো জেলে এই ঘরে বসে আছি, অথচ এই সকালে এই বিল্ডিংটা যদি ঠিক মতন ডিজাইন করা হতো এই আলোগুলো জ্বালবার আমার প্রয়োজন হতো না। যদি আলোগুলো জ্বালবার আমার প্রয়োজন না হতো এত জীবাশ্ম জ্বালানি আমাকে তুলতে হতো না।
ফলে শিল্পায়ন যেমন লাগবে, কর্মসংস্থান যেমন লাগবে, আপনাকে তো তেমনি কৃষি জমিও রক্ষা করতে হবে। কৃষি জমি রক্ষা না করে শিল্পায়ন, নদী রক্ষা না করে শিল্পায়ন, এটা হলে কিন্তু উন্নয়নটা টেকসই হবে না। উন্নয়নটাকে আমাদের টেকসই করতে হবে। এবার কিছু প্রতিদিনের অভ্যাসগত বিষয়ের কথা বলি। আমরা প্লাস্টিক এবং পলিথিন, শব্দ দূষণ, ঢাকা শহরের বায়ু দূষণ, নদী দূষণ, এগুলো সব কিছু নিয়ে কথা বলি। এগুলো কি কেউ এসে সৃষ্টি করে দিয়ে গেছে? না, এগুলো আমরা নিজেরাই সৃষ্টি করেছি। এগুলো তো আমরা নিজেরাই সৃষ্টি করেছি। কেন আজকে এখানে ঘরে উপস্থিত যে সমস্ত নারীরা আছেন, কেন তারা পলিথিনের শপিং ব্যাগ যখন দোকানদার দেয় তখন নেয়? আপনি কেন বলতে পারেন না যে আমি বাসা থেকে আমার মায়ের মতন, নানির মতন, দাদির মতন, ফুপুর মতন একটা পাটের ব্যাগ নিয়ে এসেছি, এই পাটের ব্যাগে আপনি আমার বাজারগুলো দেন? কেন আপনি নিজের গাড়ির ড্রাইভারকে বলতে পারেন না যে তুমি হর্ন দিও না? আপনার গাড়ির ড্রাইভার যদি হর্ন দেয়, ধরেন এই দেশে 1 কোটি মানুষের গাড়ি আছে, ধরেন 1 কোটি ড্রাইভার হর্ন দিলে সরকার কি 1 কোটি গাড়ির পিছনে 1 কোটি পুলিশ দিতে পারবে? তো পারবে না। আপনার নিজের অভ্যাসটা বদলাতে হবে। আমাদের প্রত্যেকের কনজামশন প্যাটার্নটা বদলাতে হবে। আমরা বিদেশ থেকে খাদ্য আমদানি করে যদি খেতে চাই এবং তার উপর নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে যেটা হবে ওই প্লেন এবং জাহাজে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে আপনার খাওয়াটা নিয়ে আসবে, আপনার কার্বন ফুটপ্রিন্ট বেড়ে যাবে। আমরা যেভাবে করে নদীকে অত্যাচার করেছি 53-54 বছর, রাতারাতি সেই নদীগুলোকে দূষণমুক্ত করা সম্ভব না, কিন্তু কাজটা তো শুরু করতে হবে। আপনার সুন্দরবন আছে বলে আপনি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচেন, কিন্তু সেই বনটাকেই আপনি রাখতে চান না, বনের ভিতর গিয়ে শিল্প প্রতিষ্ঠান হবে। এরপরে যখন বনের ভিতর থেকে শিল্প প্রতিষ্ঠান তুলে দেওয়ার কথা বলবো, তখন এসে বলা হবে এইখানে 20,000টা শ্রমিক কাজ করে, কিন্তু এই 20,000 শ্রমিকের কর্মসংস্থানের বিনিময়ে আমাকে জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত দুর্যোগ হবে তার পৌনিকতা থেকে বিশাল জনগোষ্ঠীকে, 2 কোটি 3 কোটি জনগোষ্ঠীকে রক্ষা করার যে রক্ষা কবচ, সেটাকে স্যাক্রিফাইস করার কথা বলা হবে। তো 20,000 শ্রমিকের কাজে আমি প্রাধান্য দেব, নাকি আমি 2 কোটি 1 কোটি মানুষকে বাঁচাবার জন্য বনটাকে রক্ষা করব? নাকি আমি দুটোই করতে পারি? আমি কিন্তু আসলে দুটোই করতে পারি। এই প্রথম থেকে পরিকল্পনা ঠিক করলে দুটোই করতে পারি, প্রথম থেকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে দুটোই করতে পারি। ঢাকা শহরে 7টা নদী, ঢাকা শহরের মানুষের খাবার পানি নেই। খাবার পানি গিয়ে আনতে হয় হচ্ছে কোথা থেকে বলেন? মেঘনা থেকে। ওই অত দূরে মেঘনা থেকে খাওয়ার পানি আনবার যে টাকা, সেটাও কিন্তু আপনার আমার পকেট থেকেই যাচ্ছে। আমাদের প্রকৃতিটাকে সকলেরই ওন করতে হবে, এটা কোনো বিশেষ গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি সেই উন্নয়নটাকে গ্রহণ করবেন যে উন্নয়নটা প্রকৃতিকে ধ্বংস করে না। প্রকৃতিটাকে মাঝখানে রেখে আপনার জীবনধারা এবং উন্নয়নকে সাজাতে হবে। আপনি যদি আপনার জীবনধারা আর উন্নয়নকে মাঝখানে রেখে প্রকৃতি সাজাতে যান, তাহলে মা হিসাবে আপনি খুব একটা রেসপন্সিবল কাজ করবেন না। ফলে প্রকৃতি রক্ষায় আমাদের যেমন দায়িত্ব আছে সরকার হিসাবে, প্রতিটা নাগরিকের দায়িত্ব আছে। এনভায়রনমেন্ট অনেকটা ডেমোক্রেসির মতো। ডেমোক্রেসিতে যেমন প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, পরিবেশের ক্ষেত্রেও কিন্তু তেমনি প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। আপনি এলিফ্যান্ট রোডে যাবেন আর একটা একটা করে ময়লা ফেলবেন, আর সিটি কর্পোরেশনের লোক এসে একটা একটা করে ময়লা তুলবে, তা কিন্তু হবে না। সো ময়লা ফেলা এগুলো হচ্ছে একটা সিস্টেমের নোংরা বহিঃপ্রকাশ, কিন্তু সিস্টেমের ভিতরের আরও অনেক জটিল সমস্যা যেগুলো রয়ে গেছে, তা হচ্ছে প্রাকৃতিক সম্পদগুলো ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থের হাতে তুলে দেওয়া। সেগুলো সকলের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে, কনজামশনে আমাদেরকে অনেক বেশি সীমিত হতে হবে, এবং প্রাকৃতিক সম্পদ যেটা, সেটাকে পাবলিক প্রপার্টি মনে করে, সকলের সম্পত্তি মনে করে আমাদেরকে রক্ষা করার কাজটা করে যেতে হবে। আপনারা আশা করি প্লাস্টিক ব্যাগ, পলিথিন শপিং ব্যাগ এগুলো বর্জন করবেন। আশা করি একবার পলিথিন শপিং ব্যাগ বর্জনের কিছু নেই, এটা নিষিদ্ধ, এটা আপনাকে মানতে হবে, এবং এই যদি না মানেন তাহলে এই আইনের যে জনস্বার্থমূলক দিক সেটা আসলে আপনি অস্বীকার করছেন। নিত্য প্রয়োজনীয় জিনিস যখন ব্যবহার করেন প্রতিদিনের জীবনে, একবার ব্যবহার্য প্লাস্টিকটা বর্জন করবেন। এটা যে কেবল পরিবেশের জন্য খারাপ তা না, আপনার জন্য খারাপ, আপনার সন্তানের জন্য খারাপ। আমরা নিজেরা শব্দ করব না, আমাদের একটা খুবই শব্দের কালচার হয়ে গেছে। গায়ে হলুদ 2টা পর্যন্ত ধামধাম করে গান বাজাতে হবে, অনেক জোরে গান না বাজালে গায়ে হলুদের অনুষ্ঠানটা যেন ভ্যালিডিটিই পায় না। সো আমরা গান শুনবো, আমরা অন্যের বিরক্তি না করে
ওই অভ্যাসে আসতে হবে যাতে করে আমাদের গানটা অন্যের বিরক্তির কারণ না হয়ে যায়। এরকম সামাজিক জীবনে অনেক কিছুই আমরা করি যেগুলো অন্যের বিরক্তির কারণ হয়ে যায়, অথচ কাজগুলো ভালো, কাজগুলো মানুষকে প্রশান্তি দেওয়ার কাজ, কিন্তু আমাদের করার ধরনটা এমন যে মানুষ এবং সমাজ বিরক্ত হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে যে যার ড্রাইভারকে একটু কষ্ট করে বলবেন গাড়ির হর্নটা না বাজাতে। ড্রাইভার তখন বলবে এই শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব না। আসলে চলা সম্ভব, শুধু গাড়ির গতিটা একটু কমাতে হবে। কারণ এই শহরে অনেক রাস্তায় কিন্তু রিক্সা চলে না, ফলে রিক্সা সামনে চলে আসবে, মানুষ সামনে চলে আসবে। এই যুক্তি ওই সমস্ত রাস্তায় না থাকলেও ড্রাইভার ওই যুক্তিই দেবে। তখন ড্রাইভারকে বলবেন পার্লামেন্ট ভবনের সামনে তো মানুষ তোমার গাড়ির সামনে আসে না, রিক্সা আসে না, তখন কেন হর্ন বাজাও? যদি গতিটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা হর্নের কালচার থেকেও সরে আসতে পারবো। বন রক্ষায়, নদী রক্ষায়, খাল রক্ষায়, যার বাসার সামনের লেক রক্ষায় সকলকে আমাদের নিজেদেরকে সচেষ্ট হতে হবে। এবং কমিউনিটি ম্যানেজমেন্ট কিন্তু ইজ দ্য বেস্ট ফর্ম অফ ম্যানেজমেন্ট। কমিউনিটি যখন কনসিয়াস হয় অ্যান্ড রেসপন্সিবল হয় তখন সরকারের কাজটাও সহজ হয়ে যায়। আমি মনে করি আমার মডেল হচ্ছে কমিউনিটিকে ইনভলভ করে পরিবেশের সম্পদগুলোকে বাঁচিয়ে তোলা। আমরা অবশ্যই আশা করি যে আপনারা দায়িত্বশীল হবেন, আপনারা অনেক বেশি মানবিক হবেন। শুধুমাত্র মানবিক মানুষের জন্য হবেন না, প্রাণীকুলের জন্য মানবিক হবেন। এখন দেখতে ভালো লাগে যে ঢাকা শহরে স্ট্রে ডগের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ তরুণ প্রজন্ম তাদের দায়িত্ব নিতে শিখেছে। একটা দেশ কেমন ওটা যদি রাস্তায় তার স্ট্রে ডগের স্বাস্থ্য কেমন ওটা দেখলেই বোঝা যায়। ওইখান থেকে যখন আমাদের উত্তরণ ঘটছে তার মানে আমাদের মানসিক স্বাস্থ্যের মানসিকতারও অবশ্যই উন্নয়ন ঘটছে। আমরা নাগরিক হিসাবে নিজেদের অধিকারের কথা যতটুকুন বলবো তার চাইতে অনেক বেশি নিজেদের দায়িত্বের কথা বলবো। আমাদের সমাজটা একটা খুবই ভঙ্গুর অবস্থায় এখন আছে। এতদিনের এক্সপ্লয়টেশন, এতদিনের অব্যবস্থাপনা, এইটার ভার আপনাদেরকে অনেক বেশি বহন করতে হবে আমাদের চাইতে। আমরা তো কয়েকদিন পরে চলে যাব। আমাদের দায়িত্বজ্ঞানহীন উন্নয়নের যে বোঝা ওইটা আপনাদেরকে বহন করতে হবে। ফলে আপনাদেরকে কোনটা উন্নয়ন কোনটা উন্নয়ন না সেটা বুঝে টেকসই উন্নয়নের পথে যেতে হবে। আশা করি ভবিষ্যতের নাগরিক হিসাবে সবার উপরে দেশকে রেখে, সবার উপরে দেশের স্বার্থকে রেখে দেশে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, দেশে যাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি, কেউ যেন এই উন্নয়নের যে নেট আছে তার বাইরে না থাকেন, সেই সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারি, সেই প্রত্যয় নিয়েই আগামীর পথযাত্রা আপনাদের হবে।